হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 5 এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্বের মূল্যায়নের জন্য পরিবেশ বিজ্ঞানের যেটা 3 নম্বর স্কুল দেওয়া হয়েছে সেটার আমরা সমস্ত প্রশ্নের আনসারগুলো পরপর দেখে নেব। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করিও এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 5 এর প্রশ্নবিচিত্রার প্লেলিস্ট পেয়ে যাবে। সেখান থেকে অবশ্যই যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখে নিও। দেখো, আমাদের আজকে সেটের প্রথম প্রশ্ন, গাছের কোন অংশ থেকে অক্সিজেন উৎপন্ন হয়? আনসার হচ্ছে পাতা। পাতার মধ্যে কি হয়? সালোক সংশ্লেষ হয় এবং কি করে তারা? উদ্ভিদরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয় সেটা তারা পত্ররন্ধ্রের মাধ্যমে, মানে পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে পরিবেশে ত্যাগ করে। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা। ধোঁয়াতে উপস্থিত বিষাক্ত যে গ্যাস সেটা হচ্ছে দেখো কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড মানে সিও। গরম লাভা বাইরে বেরিয়ে আসে, আনসার হচ্ছে আগ্নেয়গিরি থেকে। কলকাতায় প্রথম রিক্সা চালু হয় আর 1900 খ্রিস্টাব্দে, তাই না? অপশন খ। একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো সাইকেল, যেখানে কোনো দূষণ হয় না। চাঁদ পৃথিবীকে একবার আবর্তন করতে সময় নেয় দেখো 29.5 দিন। শুমেকার লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে, এটা বৃহস্পতি গ্রহের উপরে, তাহলে অপশন গ। সূর্যের জন্ম প্রায় কত বছর আগে? প্রায় এক্ষেত্রে তোমরা লিখবে 450 কোটি বছর আগে। গৌণ জোয়ারের দেখো 12 ঘন্টা 26 মিনিট পরে কিন্তু মুখ্য জোয়ার ঘটে, মানে অপশন ক হবে আনসার। এরপরে আমরা দেখো পরের পাতায় চলে যাব। দেখো, শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায়, আমরা এখানে 8 মিনিট লিখবো, কেমন? 8 মিনিট। নেক্সট কোশ্চেন, টেলিস্কোপ কে আবিষ্কার করেন? এটা আমরা আগেও পেয়েছি, গ্যালিলিও। তোমরা লিখবে গ্যালিলি, কেমন? গ্যালিলিও, গ্যালিলি। বিশ্ব বয়স্ক দিবস কোন দিনে পালন করা হয়? আনসার হচ্ছে 1 অক্টোবর। আমি এখানে লিখছি 1 অক্টোবর। নেক্সট, কাঠের পালকি বইতে কজন লাগতো? 4 জন লাগতো। জেনারেটর কোন শক্তিতে চলে? ডিজেলের শক্তিতে চলে, তাহলে ডিজেলের এই কথাটা তোমরা লিখবে। তালপাতার লেখা বইগুলিকে কি বলে? এগুলোকে বলা হয় পুঁথি, তাহলে তোমরা এখানে লিখবে পুঁথি। সুন্দরবনের আইলা ঝড় হয়েছিল 2009 সালে, তাহলে 2009 সালে। ঘি এর শিশির গায়ে ড্যাশ মার্কা ছাপ থাকে, তাহলে ঘির গায়ে বা যে কোনো খাদ্যবস্তুর মধ্যে কোন চিহ্ন থাকে? আগমার্ক চিহ্ন থাকে। রোদ ব্যবহার করে রান্না করা হয় যে যন্ত্রের নাম, তার নাম হচ্ছে সোলার কুকার, তাই না? সোলার কুকার, এই কথাটা তোমরা লিখবে, কেমন? তোমরা এখানে লিখবে সোলার কুকার। এরপরে চন্দ্রগ্রহণের সময় চাঁদ ও সূর্যের মাঝে কি থাকে? পৃথিবী থাকে, তাহলে এখানে পৃথিবী কথাটি লিখবে। এরপর 3 দাগের প্রশ্নগুলো সলভ করে নেব। প্রথম প্রশ্ন, কাঠ কয়লা কি করে হয়? রায় মার্টিনের 246 পাতায় দেওয়া হয়েছে, জ্বলন্ত কাঠ জল দিয়ে বা বস্তা চাপা দিয়ে নিভিয়ে দিলে তা কাঠ কয়লায় পরিণত হয়। পরের প্রশ্ন দেখো, টারবাইন কি? তোমরা এক কথায় লিখবে, দেখো রায় মার্টিনের 255 পাতায় দেওয়া হয়েছে, লিখবে যে বিদ্যুৎ কেন্দ্রের মস্ত পাখার মতো যন্ত্রটির নাম হলো টারবাইন। এরপরে নেক্সট দেখো, সমস্ত কয়লায় আর বেশি ছাই হয় না কেন? লিখবে যে যেসব কয়লাতে যে সকল কয়লায় কার্বনের পরিমাণ কম থাকে সেই সব কয়লা পোড়ালে বেশি ছাই উৎপন্ন হয়, এবং যেসব কয়লায় কার্বনের পরিমাণ বেশি থাকে সেই সমস্ত কয়লা পোড়ালে ছাই কম উৎপন্ন হয়। যেহেতু বিভিন্ন প্রকার কয়লাতে কার্বনের পরিমাণ আলাদা আলাদা হয়, তাই বিভিন্ন কয়লা পোড়ালে ছাইয়ের পরিমাণ একই হয় না, অর্থাৎ সমস্ত কয়লা পোড়ালে বেশি ছাই হয় না। এবার দেখো, বিদ্যুৎ শক্তিতে চলে এমন দুটি যানের নাম। বিদ্যুতে চলে তোমরা লিখবে ট্রেন, ইলেকট্রিক ট্রেন যেগুলো সেগুলো বিদ্যুতে চলে। এছাড়া কলকাতায় ট্রাম দেখতে পাওয়া যায় যেগুলো বিদ্যুতে চলে। পানসি কি? রায় মার্টিনের 271 পাতায় দেখো, পানসি হলো লম্বাটে এক ধরনের ডিঙি নৌকার মতো জলযান, এতে পাল খাটানো থাকে, পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে। এরপরে আমরা ম্যাচিংটা করে নেব। দেখো এখানে 4 দাগের ম্যাচিং। ভূমিকম্প, এটা হয়ে যাবে দেখো প্রাকৃতিক দুর্যোগ, এটা 4.1। জোয়ার ভাটা হয়
এটা সূর্য এবং চন্দ্রের আকর্ষণের জন্য হয়। সৌধ ও স্থাপত্যের ক্ষতি অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেনের জন্য হয়, তাহলে অ্যাসিড রেন। সুনামি, সুনামি হয়ে যাবে দেখো সামুদ্রিক জলোচ্ছ্বাস, এটা 4.4। আর বড় গির্জা, এটা ক্যাথিড্রাল, 4.5। নেক্সট আমরা 5 দাগের প্রশ্নগুলো সলভ করে নেব। প্রথম প্রশ্ন, যেখানে কাঠের বাড়ি নেই কিন্তু হঠাৎ সেখানে ভূমিকম্প হলে কি করা উচিত? 160 পাতায় দেওয়া হয়েছে, লিখবে তোমরা যে যেখানে কাঠের বাড়ি নেই সেখানে ভূমিকম্প হলে ফাঁকা জায়গায় চলে যেতে হবে। আর 2 নম্বর দিয়ে লিখবে সময় না পেলে টেবিলের নিচে বা খাটের নিচে ঢুকে পড়তে হবে। 2 নম্বর প্রশ্ন, আবহাওয়ার পূর্বাভাস কাকে বলে? লিখবে যে দেখো ঝড় বৃষ্টি, বাতাসের ঠান্ডা গরম হাওয়ার গতি, এসবের অবস্থাকে একসঙ্গে বলে আবহাওয়া। আর সেসব বিষয়ে আগে থেকে জানানোকে বলা হয় আবহাওয়ার পূর্বাভাস। তাহলে এরকম ভাবে তোমরা লিখবে। এরপরে দেখো মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার ঘটার মূল কারণ কি? লিখবে দেখো চাঁদের আকর্ষণের কারণে মুখ্য জোয়ার হয়, আর পৃথিবীর ঘূর্ণনের কারণে গৌণ জোয়ার হয়। আর এখানে দেখো পুরো ডিটেলসে দেওয়া হয়েছে, কেমন, যে পৃথিবীর ঘূর্ণনের সময় যে অংশ চাঁদের সম্মুখে আসে সেই অংশের জল তখন চাঁদের আকর্ষণে বেড়ে যায়, অর্থাৎ চাঁদের আকর্ষণের কারণে মুখ্য জোয়ার ঘটে, এরকম ভাবে লিখতে পারো। আর গৌণ জোয়ারটা তোমরা এটা লিখতে পারো নিচেরটা, অথবা এখানেও বানিয়ে লিখতে পারো যে পৃথিবীর যে অংশে মুখ্য জোয়ার ঘটে তার ঠিক বিপরীত দিকে মানে উল্টো দিকে পৃথিবীর ঘূর্ণনের জন্য গৌণ জোয়ার ঘটে। এরপরে দেখো সমাজ ভিত্তিক বন কাকে বলে? 231 পাতায় দেওয়া হয়েছে, তোমরা লিখবে যে কোন অঞ্চলে অব্যবহৃত পতিত ও অনুর্বর জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজ ভিত্তিক বন বলা হয়। পরের প্রশ্ন, কক্ষপথ কি? লিখবে যে যে নির্দিষ্ট পথ ধরে বা যে নির্দিষ্ট উপবৃত্তাকার পথ ধরে পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে বা চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে সেই পথকেই বলা হয় তাদের কক্ষপথ। এরপরে নেক্সট আমরা 6 দাগের প্রশ্নগুলো সলভ করব। প্রথম প্রশ্ন, রাস্তায় বেরোলে তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে? 150 পাতা টেক্সট বুকে দেওয়া হয়েছে, রাস্তায় বেরোলে তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে এগুলো তোমরা লিখবে। এরপরে 2 নম্বর প্রশ্ন, শিশুদের 4টি অধিকারের কথা উল্লেখ করো। এটা 176 পাতায় পেজ নাম্বার 176 তোমরা বের করো টেক্সট বুকে। এখানে শিশুদের অধিকারের কথা বলা হয়েছে, এই অধিকারগুলো তোমরা লিখবে। এরপরে চিত্র সহকারে জলচক্র সম্পর্কে আলোচনা করো। দেখো এখানে চিত্র দেওয়া হয়েছে জলচক্রের এবং কিভাবে ঘটে এটা ব্যাখ্যা করা হয়েছে, যে সূর্যের তাপে পুকুর হোক, নদী, সমুদ্র, খাল, বিল সমস্ত জায়গায় জলগুলো বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায় এবং উপরে উঠে গিয়ে সেই বাষ্পগুলো ঠান্ডা হয়, ঠান্ডা হওয়ার পর সেগুলো মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টি রূপে আবার সেগুলো জল মানে বৃষ্টি রূপে সেই জলটা কোথায় কোথায় পড়ে? পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল ও পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এছাড়া পাহাড়ের উপরে মাথাতে যে বরফটা থাকে সেটাও সূর্যের তাপে গলে যায়, তারপর বাষ্পীভূত হয়ে সেটাও আকাশে উঠে যায় এবং মেঘ সৃষ্টি করে। আবার সেটা মেঘ থেকে কি আবার জল হিসাবে নিচের দিকে নেমে পড়ে এবং নিচে জল হিসাবে পড়ার পর পুকুর, নদী, সমুদ্রে সেই জলগুলো মিশে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে, একে বলা হয় জলচক্র। তাহলে দেখতে পাচ্ছ এই যে পাহাড়ের মাথায় মেঘ ও বরফ এগুলো কি হচ্ছে? গলে যাচ্ছে, তারপরে সেটা বৃষ্টি হচ্ছে, মানে সেখান থেকে কি হচ্ছে? সেটা বাষ্পীভূত হয়ে গিয়ে উপরে উঠছে, মেঘ সৃষ্টি হচ্ছে, নিয়ে সেটা বৃষ্টি হিসাবে পড়ছে। তারপরে নদীতেও জলগুলো মিশছে, তাই না? জলাশয়, নদ নদী, সমুদ্রতে মিশছে, সেগুলো জল আবার সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে জলীয়বাষ্প হিসাবে আকাশে উঠে আবার মেঘ সৃষ্টি করছে, আবার বৃষ্টি হচ্ছে। তাহলে এরকম ভাবে চক্রাকার ঘটনা ঘটছে, এটাকে বলা হয় জলচক্র। এরপরে দেখো জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝায়? দেখো জীবাশ্ম জ্বালানি মানে হচ্ছে উদ্ভিদ বা প্রাণী যেটা দেহাবশেষ সেটা শিলার মধ্যে বা শিলাস্তরের মধ্যে যখন চাপা পড়ে থাকে তখন ভূগর্ভের প্রচন্ড তাপ, চাপ এবং তার সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় সেগুলো পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন সেগুলোকে বলা হয় জীবাশ্ম জ্বালানি, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। আর শেষ প্রশ্ন হচ্ছে সূর্যই সব শক্তির উৎস, বক্তব্যটি ব্যাখ্যা করো। রাইমার্টিনে 327 পাতায় দেওয়া হয়েছে। এই দেখো পরপর পয়েন্ট করে বলে দেওয়া হয়েছে সূর্য শক্তিকে ব্যবহার করে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল
এছাড়া দেখো সৌরশক্তি উদ্ভিদের খাদ্য তৈরির মূল রসদ। সৌরশক্তির সাহায্য ছাড়া উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করতে পারে না। তাহলে সৌরশক্তি অবশ্যই দরকার। 3 নম্বর হচ্ছে জীবাশ্ম জ্বালানিতে যেমন কয়লা, পেট্রোলিয়াম যে প্রচুর পরিমাণে শক্তি নিহিত থাকে, তার মূল উৎস হলো সূর্য। তার কারণ কয়লা তৈরি হয়েছে কি গাছপালা থেকে। গাছপালাগুলো ভূগর্ভের মধ্যে শিলাস্তরে চাপা পড়ে কোটি কোটি বছর পরে সেগুলো পরিবর্তিত হয়ে গিয়ে কিসে পরিণত হয়েছে? কয়লাতে পরিণত হয়েছে। বিভিন্ন যে প্রাণীকুল ছিল সেগুলো মাটির নিচে চাপা পড়ে সেখান থেকে পেট্রোলিয়াম তৈরি হয়েছে। কিন্তু সেই গাছ বলো বা সে সমস্ত প্রাণীগুলোর মধ্যে তারা যে খাদ্য গ্রহণ করেছিল বা শক্তি তারা পেয়েছিল যতদিন বেঁচে ছিল, তখন সৌরশক্তিকে কাজে লাগিয়েছিল। তাহলে ঘুর পথে হলেও, ইনডাইরেক্টলি হলেও তাদের মধ্যে কি ছিল? সৌরশক্তি ছিল। এবং যখন সেই প্রাণীগুলো থেকে পেট্রোলিয়াম তৈরি হচ্ছে বা উদ্ভিদগুলো থেকে কোটি কোটি বছর পর কয়লা তৈরি হচ্ছে, তখন আমরা বলতে পারবো যে তাদের মধ্যে যে শক্তিটা আছে সেটা হচ্ছে এক ধরনের সৌরশক্তি। সৌরশক্তির দ্বারা বর্তমানে আলো জ্বালানো, পরিবহন যান চালানো, যন্ত্রপাতি চালানো সহ বিভিন্ন কাজকর্ম করা হয়। তাই আমরা বলতে পারবো যে পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হলো সূর্য। তাহলে আজকে আমরা দেখো প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের 3 নম্বর সেটের সমস্ত প্রশ্নের আনসার দেখে নিলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে তোমরা ক্লাস 5 এর প্রশ্নবিচিত্রার আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে। সেখান থেকে পুরনো ক্লাসগুলি অবশ্যই দেখে নিও। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।